আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। অন্তর্বর্তী সরকার 100 দিন পূর্ণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স বৃদ্ধি, ব্যাংকিং খাতে সুশাসন সহ অর্থনৈতিক খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। 10টি সংস্কার কমিশন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ সহ অনেক সাফল্য অর্জন করেছে সরকার। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, বাহিনীগুলোর সংস্কার, মূল্যস্ফীতি, দুর্নীতি দূর করা ও রাজনৈতিক দলের সংস্কারের ক্ষেত্রে এখনও গুণগত পরিবর্তন সম্ভব হয়নি। সরকারের সামনে এখন চ্যালেঞ্জ দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় 15 বছর দেশ পরিচালনা করা আওয়ামী লীগ সরকার। দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার শুরু করে। বিশেষজ্ঞদের মূল্যায়নে 100 দিনে সরকার অর্থনৈতিক খাতে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। উল্লেখযোগ্য সফলতা হলো নতুন বাংলাদেশ গড়তে 10টি সংস্কার কমিশন গঠন, রেমিটেন্স বৃদ্ধি, সরকারি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সংস্কার, দুর্বল ব্যাংকের সহায়তা, বিদেশি ঋণ পরিশোধ, নতুন টাকা না ছাপানো, অযাচিত প্রকল্পে অর্থ বরাদ্দ স্থগিত, ব্যাংক ও পুঁজিবাজারের সংস্কার কমিশন, অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি গঠন, বিচার ব্যবস্থা, সাংবিধানিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া। সুশাসন আনার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমি যেটা বলি যে ব্যাংকের ভেতরে যে কর্পোরেট গভর্নেন্স, এইটার ব্যাপারে একটা ইতিবাচক পদক্ষেপ এসছে। বিভিন্ন শুল্ক কমানো এবং কর ছাড় দেওয়া হচ্ছে, এটা ইতিবাচক। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে এক ধরনের প্রাথমিক স্থিতিশীলতা এসছে। ঋণ পরিষেবা, আমার যে পেমেন্টগুলো এরিয়ার অবস্থায় ছিল, সেই জায়গাতে এক ধরনের কনফিডেন্স আছে। বিশ্লেষকরা বলছেন, সাফল্যের পাশাপাশি অনেকগুলো সমস্যাও রয়েছে। কর ছাড় দিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। পুলিশ ও আনসার বাহিনীতে শৃঙ্খলা ফেরেনি। জনপ্রশাসনে শুদ্ধি অভিযান শেষ হয়নি। রাজনৈতিক দলগুলো সংস্কার করা সম্ভব হয়নি। এসবে বিশেষ নজর দিতে হবে। দ্রব্যমূল্য হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ। কেননা মানুষ বাজারে গিয়ে যদি সঠিক দামে, ন্যায্য দামে জিনিস কিনতে না পারে, তার কিন্তু এক ধরনের হতাশা তৈরি হচ্ছে এবং একসময় সে বিক্ষুব্ধ হয়ে যাবে। আমরা যেভাবে আশা করেছিলাম 100 দিনের সরকারটি অনেক ক্ষিপ্রগতির হবে, তৎপরতা দেখাবে, আমরা প্রশাসন সেভাবে ঢেলে সাজাতে দেখলাম না। পুলিশ প্রশাসনকেও দেখলাম না, বেসামরিক প্রশাসনকেও দেখলাম না। তার খেসারত কিন্তু আপনি দিচ্ছেন প্রতিদিন, প্রতি পদে পদে। রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে পারলে দেশের সব সেক্টরে আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ, সারা দেশের শহীদ সহ হতাহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে আজ। কর্মসূচির অধীনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। একই সাথে তাদের পরিবারের সার্বিক খোঁজ খবর সহ রাষ্ট্র সংস্কারে মতামত বা পরামর্শ সংগ্রহ করবেন। সারা দেশে মসজিদগুলোতে অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ছাত্রলীগের 15 বছরের দাসত্বের জীবন পেরিয়ে সোনালী অধ্যায়ে পা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনোরম ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ পেয়ে আনন্দিত তারা। প্রথম বর্ষের সব শিক্ষার্থী সিট পেয়েছেন। তবে অতীত অভিজ্ঞতায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে রয়েছে মিশ্র মত। সুফিয়ান ফারাবির জানাচ্ছেন বিস্তারিত। বিশাল দৃষ্টিনন্দন এই ভবনে ঠাঁই হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। নতুন পুরাতন হলে নিরাপদ পরিবেশ পেয়ে সন্তুষ্ট সবাই। প্রতি রুমে 4 জন করে শিক্ষার্থী থাকার জন্য সিট বরাদ্দ পেয়েছেন। সবার জন্য রয়েছে একটি করে পড়ার টেবিল। 15 বছরের যে একটা সমস্যা সৃষ্টি তৈরি হয়েছে, এটা তো 1-2 মাসে শেষ হবে না। আগে ক্যান্টিনের সমস্যা ছিল খাওয়ার, এখন সবাই সবকিছু ম্যানেজ করছে সুন্দরভাবে, আর কোনোভাবে সমস্যা হয় না। নিয়মিত ক্লাস হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো। নিয়মতান্ত্রিক পড়াশোনার আবহ বিরাজ করছে ক্যাম্পাসে। একটু লেট করে আসতো টিচাররা, অনেক সময় তারা করতো না, তারা ক্লাস নিত না অনেক সময়, কিন্তু এই টিচারদের মধ্যে তারা আন্তরিক হয়েছে আগের থেকে। খোলা আকাশের নিচে মন খুলে ছবি আঁকছেন একদল শিক্ষার্থী। কাঠ পেন্সিলের খোঁচায় তুলে ধরছেন পরিবেশ ও প্রকৃতি। অনেক দুর্ঘটনা ঘটতো ইউনিভার্সিটি, যেগুলো এখন করার সহজে সাহস পায় না। যে র্যাগিং বিষয়গুলো আসার পরে আমরা কোনো র্যাগিং পাই নাই। তবে ছাত্র রাজনীতি নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা এখনো ভাবাচ্ছে তাদের। দলীয় লেজুর ভিত্তির বাইরে নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে এই শিক্ষক। লেজুর ভিত্তিক রাজনীতির নামে সন্ত্রাস, বাণিজ্য
এবং দাদাগিরি, বড় ভাইগিরি একটা পরিবেশ তৈরি করে রাখা, এটা সমাধান করতে হলে যেমন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন, তেমনভাবে সাধারণ ছাত্রদের সহযোগিতা ছাড়া দাদাগিরির এই উৎপাত আমরা আসলে একা বন্ধ করতে পারবো না। এরই মধ্যে ছাত্রদল, শিবির, ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। ছাত্রলীগের নেতিবাচক রাজনীতির দায়ভার নিতে চায় না ছাত্রদল। আর কখনোই যেন গেস্ট রুম, গণরুম বা পরীক্ষা, ক্লাস এগুলো বন্ধ করে রাজনৈতিক প্রোগ্রাম করা, এগুলো ছাত্রদল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস দলীয়করণের ছাত্র রাজনীতির ঠাঁই হবে না বলে আশা শিক্ষার্থীদের। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। আলু পেঁয়াজের পর এবার হু হু করে বাড়ছে ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে 17 অক্টোবর পাম ও সয়াবিন তেলের মূল্য সংযোজন কর 15% কমিয়ে 10% করা হয়েছে। এছাড়া উৎপাদন ও ব্যবসা পর্যায়ে সয়াবিন ও পাম তেলের মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়। তারপরও মাসের ব্যবধানে ভোজ্য তেল লিটারে সর্বোচ্চ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। হিমাগারের 40 টাকা কেজি দরের আলু ভোক্তা কিনছেন 80 টাকায়। 48 থেকে 52 টাকার পেঁয়াজ খুচরা এসে 120 থেকে 130 হয়ে যাচ্ছে। আর চাল কিনতে ক্রেতার বাড়তি গুনতে হচ্ছে 2 থেকে 6 টাকা। পাশাপাশি অন্যান্য পণ্যের দামও আকাশচুম্বী। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছে সহকর্মী বিপুল দেব রায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিপুল, বাজারে ভোজ্য তেলের সংকট আছে কিনা এবং এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? নাবিলা, আসলে আপনি যেমনটা বলছেন, ভোজ্য তেলের যে বিষয়টি সেটা আসলে দামটা বৃদ্ধি পেয়েছে, তবে খোলা সয়াবিন এবং পাম অয়েলের যে বিষয়টি সেটা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং এখানে এসে ঘুরে দেখেছি আসলে যে খোলা তেলটি যেটা আগে সবচেয়ে কম দামে ছিল এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের যে লোকজন যেটা খোলা সয়াবিন যেটা বলতাম বা পাম অয়েল কেনা হতো সেটি আসলে অনেক টাকা বৃদ্ধি পেয়েছে। যেমন সয়াবিন তেল কিন্তু 165 থেকে 185 টাকা এবং পাম অয়েলের দাম সেটাও কিন্তু 135 থেকে 178 টাকা, অর্থাৎ কেজি প্রতি পাম অয়েলের প্রায় 30 টাকা এবং সয়াবিন যেটি খোলা আছে প্রায় 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে মূল্য সংযোজন কর কমানোর ফলেও এই যে 20 থেকে 30 টাকা করে বৃদ্ধি পেয়েছে সেটা অস্বাভাবিক বলে বলছেন ব্যবসায়ীরা। সেই সাথে আমরা বোতলজাত যে তেল আছে সেটি আসলে স্থির রয়েছে, তবে সেটির সংকট অলরেডি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে সঠিক আকারে বা যে পরিমাণ মালামালের দরকার কিন্তু সেটা বাজারে সরবরাহ হচ্ছে না। অর্থাৎ বিশেষ করে বিভিন্ন কোম্পানিগুলো যে বোতলজাত যে পণ্য সেই পণ্যগুলো কিন্তু তাদের হাতে আসছে না এবং সেগুলোর দামের ক্ষেত্রে একটু আমরা পার্থক্য দেখেছি। সেটা হচ্ছে আসলে আগে বিভিন্ন ব্র্যান্ডের যে বিভিন্ন তেলের দাম ছিল সেই তেলের দামগুলো কিন্তু একইভাবে সমন্বয় করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির দাম কিন্তু একই হয়ে গেছে। আমরা এখানে যারা দোকানদার আছে তাদের সাথে একটু শুনবো যে আসলে তেলের দামটা একটু কেমন হচ্ছে। ভাই, এই যে ভোজ্য তেলের মধ্যে খোলা তেলটা সয়াবিন এবং পাম অয়েলের দামটা কেমন বাড়ছে? কেজি প্রতি দামের 10-15 টাকা বাড়ায় দিচ্ছে কেজি প্রতি। এই সংকট কোনটার কথা বলছেন আপনারা? এটা সঠিক বলতে পারলাম না, এটা জানে কোম্পানি আর কি। এই যে প্যাকেটজাত যেগুলো বললাম মালামাল সরবরাহ আছে ঠিক কথা আছে না একটু কমে গেছে? আগের তো কমে গেছে, জেনে আগে আনতাম 2-3 কার্টন, হ্যাঁ 1 কার্টন পাওয়া যায়। অর্থাৎ নাবিলা যেমনটাই বলছিলেন যে আসলে বাজারে যে পরিমাণে তেলের চাহিদা রয়েছে সেই তেলের চাহিদা কিন্তু অনেকটাই কমে গেছে এবং বলছেন যে আসলে যে পরিমাণ চাহিদা আছে সেটা না আসার কারণে এই দামটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তারা বলছেন যে আগামী যে রমজান আছে রমজানকে সামনে রেখে এই ভোজ্য তেলের দামটা হয়তো অস্থির হতে পারে। সেই সাথে শুধু ভোজ্য তেল না, বাজারে আলু পেঁয়াজ হতে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো আছে সবগুলো একেবারে আকাশচুম্বী বলা যায়, অর্থাৎ প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন এটা যদি চলতে থাকে তাহলে আসলে তারা যে চলতে পারবে বা তাদের জীবনযাত্রার মানটা অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছেন। নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল আপনাকে। গেল কয়েকদিন আগে দফায় দফায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় রোপা আমন, শাকসবজি সহ মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ধার দেনা করে ধান, সবজির ক্ষেত ও মাছের খামার করা কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতি পোষাতে কৃষি বিভাগ থেকে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। নেত্রকোনা থেকে এম মুখলিসুর রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তাবান্না। নেত্রকোনায় সাম্প্রতিক সময়ে দফায় দফায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতি হয় কৃষক ও মৎস্য খামারিদের।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে নষ্ট হয়েছে জেলার কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা, বারহাট্টা ও নেত্রকোনা সদর উপজেলার 24,667 হেক্টর জমির রূপা আমন। 177 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 313 কোটি টাকা। এছাড়া বন্যায় ভেসে গেছে 2000 পুকুর ও ফিশারিজের মাছ। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8.5 কোটি টাকা। সবকিছু হারিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ কৃষক ও মৎস্য চাষিরা। পুকুর ডুবছে, আমরা ইনওয়ান্ডার মধ্যে মনে হয় 100-200 নিচে না, 12 বেশি। কমর পানি ছিল রাস্তার মাঝে, এখন তো ঋণ টিন করে করছি, এখন অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ফসলের জায়গা এই যে নদী পানি আয়া আটকেছে, আমরা কিভাবে খাইয়া চলবাম, বাল বাচ্চা চলবাম, এটা তো না কোনো চিন্তা দিই না। অনেক মাছ গেছে গা, ঋণ করে মাছ ছাড়া হয়েছে, এখন তো আর মাছ ছাড়ার কোনো সম্ভব না। টিয়া ওইসব তো লাগবো, কত টাকা আনা করতে, যাই টিয়া আনছে টিয়া তো আর কুলাইছে না, সব টিয়া গেছে। ক্ষতির বিষয়টি নিশ্চিত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। বন্যায় যে সকল কৃষকবাদী ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলি পুষিয়ে নেওয়ার জন্য আমরা একটি পুনর্বাসন প্রোগ্রাম নেওয়ার জন্য প্রস্তাবনা দিয়েছি এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আমরা আশা করছি যে হয়তো ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিটি পুষিয়ে নেওয়ার জন্য সরকার কর্তৃক একটি পুনর্বাসন প্রোগ্রাম দেওয়া হবে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। শীত পড়ে গেলেও থামেনি ডেঙ্গুর হানা। অ্যাডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছে 5 জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 384 জন। গত 24 ঘন্টায় নতুন করে 1107 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 77,127 জন ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন বরিশাল বিভাগের। এছাড়া মৃতদের মধ্যে 1 জন করে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের। দর্শক, রাজধানী হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সহকর্মী অরণ্য গফুর আর টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। শুরুতেই চলে যাচ্ছি অরণ্যের কাছে। অরণ্য, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন এবং কি ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা? নাবিলা, আমি রয়েছি রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এবং এখানে মেডিসিন বিভাগের রোগীরা, ডেঙ্গু রোগীরা ভর্তি হচ্ছেন। আমরা দেখেছি যে ডেঙ্গুর যে গতানুগতিক লক্ষণ, সেই লক্ষণগুলোই মূলত রয়েছে জ্বর, শরীর ব্যথা এবং বিভিন্ন রকমের রক্ত স্বল্পতা সহ যে সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন। এবং শুধু ঢাকা না, সারা দেশেই কিন্তু এবার ডেঙ্গুর প্রকোপটা যথেষ্ট পরিমাণ উদ্বেগজনক এবং এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি আছেন 4149 জন। এর মধ্যে কিন্তু ঢাকা বিভাগের মধ্যে আছেন 1800-র কিছু বেশি এবং সারা দেশে বাদবাকি দেশের বাইরেগুলো আছেন হলো 2300-র কিছু বেশি রোগী এবং তারা বিভিন্ন সমস্যা সংকট নিয়ে ভর্তি আছেন। তবে ডেঙ্গু আক্রান্ত সঙ্গে সঙ্গে ডেঙ্গুর সেরে যাওয়ার সংখ্যাটাও কিন্তু যথেষ্ট পর্যাপ্ত ভালো। যেমন হলি ফ্যামিলিতে গতকাল কিন্তু 7 জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তার পাশাপাশি ভর্তি হয়েছেন মাত্র 1 জন রোগী। কিন্তু তো সব মিলিয়ে দেশের যে ডেঙ্গুর প্রকোপ দিনে দিনে বাড়ছে, কিন্তু উদ্বেগজনক যে ব্যাপারটি সেটা হচ্ছে যে নভেম্বরের আজকে 15 তারিখে, অর্থাৎ এই সময় কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমে আসে, একদমই কমের দিকে থাকে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গতকালও 1107 জন আক্রান্ত হাসপাতালেই ভর্তি হয়েছেন। সুতরাং দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং এটা দ্বারা আসলে যে ডেঙ্গুর নিধনের যে কার্যক্রমটা, সেই কার্যক্রমটা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ প্রশ্নের জন্ম দিচ্ছে দেশবাসীর মনে, যে আসলে এত পরিমাণ ডেঙ্গু, শীতের মৌসুম শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন এত পরিমাণ ডেঙ্গু কেন আক্রান্ত হচ্ছে, মশা নিধনে কী ব্যবস্থা নিচ্ছে সরকার এবং বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। তো নাবিলা, আমরা টাঙ্গাইলে রয়েছেন আমাদের সহকর্মী কামাল হোসেন এবং আমরা তার কাছ থেকে টাঙ্গাইলের ব্যাপারটা জানবো এখন।
জি গফুর, আপনাকে ধন্যবাদ। আসলে ঢাকার মতো টাঙ্গাইলেও কিন্তু ডেঙ্গু আক্রান্তের যে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি টাঙ্গাইল সিভিল সার্জনের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে গেল 24 ঘন্টায় টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 26 জন। তিনি যেটি বলছেন যে এই পর্যন্ত কিন্তু টাঙ্গাইলে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1518 জন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 1421 জন। তবে এখানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি হচ্ছে তা হচ্ছে 4 জন রোগী কিন্তু ইতিমধ্যেই মারা গেছেন এই টাঙ্গাইলে। এছাড়াও বর্তমানে কিন্তু টাঙ্গাইলে যে হাসপাতাল রয়েছে, টাঙ্গাইল জেনারেল যে হাসপাতাল, সেই হাসপাতালে 13 জন এবং অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সগুলোতে মোট 93 জন রোগী কিন্তু এই পর্যন্ত ভর্তি হয়েছে। তবে এখানে যেটি বলছে যে সাধারণ যে মানুষ রয়েছে বিভিন্ন বাড়িতে কিন্তু প্রতিটি বাড়িতেই জ্বর ঠান্ডাতে রোগী আক্রান্ত লোকজনের সংখ্যা কিন্তু প্রতি বাড়িতে রয়েছে। তবে মানুষজনের মাঝে যে পরীক্ষা করার যে প্রবণতা তা কিন্তু তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি বিভিন্ন হাসপাতাল ঘুরে এবং জেনারেল হাসপাতাল ঘুরে ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেটি এমনটি কিন্তু তথ্য দিয়েছেন। তবে এখানে যেটি জানা গেছে বা জানতে পেরেছি যে মোট 1263 জন রোগী কিন্তু টাঙ্গাইলের যে হাসপাতালগুলো রয়েছে সরকারি হাসপাতাল, সেখানে তাদের যে ডেঙ্গু টেস্ট সে টেস্ট করিয়েছেন এবং বাকি 255 জন কিন্তু সেই প্রাইভেট ক্লিনিকে গিয়ে তাদের সেই পরীক্ষা করিয়েছেন। তবে প্রতিনিয়তই কিন্তু টাঙ্গাইলে যে শীতের আগমন ঘটলেও টাঙ্গাইলের প্রত্যেকটি জায়গাতে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে চলছে। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা কিন্তু মানুষজনের সচেতন হওয়ার জন্য বিভিন্ন আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু তারা মানুষজনকে সচেতন করছেন বিভিন্ন সভা। ধন্যবাদ আপনাদের দুজনকেই। চুয়াডাঙ্গায় কার্তিক মাসে শুরু হয়ে গেছে শীতের আমেজ। এতে তাপমাত্রা কমার সঙ্গে ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সকাল 6টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে, আবার বিকেল হলে কমে যাচ্ছে তাপমাত্রা। সাধারণত পৌষ ও মাঘ মাসে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। চলতি বছর অনেকটা আগে শীতের আমেজের দেখা মিলছে এই জেলায়। সতেরো বছর আগে এই দিনে দেশের উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডার। এতে প্রাণ হারায় প্রায় 10,000 মানুষ, ভেসে যায় অসংখ্য ঘরবাড়ি, গবাদি পশু। সেই রাতের কথা ভেবে এখনও আটকে উঠে উপকূলবাসী। তাদের অভিযোগ, এতদিনেও হয়নি টেকসই বেড়িবাঁধের স্বপ্ন পূরণ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভ ও পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সায়েদ মাহমুদ। দুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর হঠাৎ বেড়ে যায় বাতাসের গতিবেগ। উপকূলীয় জনপদের ছোট্ট শিশুরা তখন মায়ের কোল ঘেঁষতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘন্টায় 260 কিলোমিটারের দমকা হাওয়া সেই আশ্রয়স্থলটুকুও কেড়ে নেয়। 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ছোট্ট শিশু, মা বাবা, গবাদি পশু, ঘরবাড়ি সবই ভেসে যায়। সরকারি তথ্য অনুযায়ী 1960 থেকে 2020 সাল পর্যন্ত দেশে মোট 35টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের হদিস পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে মারাত্মক 5টি ঘূর্ণিঝড়ের একটি ছিল 2007 সালের 15 নভেম্বরের সেই সিডর। তুফানের মতো আসছে একদম এই রাস্তার পূব সাইড যা ছিল, আমরা তো ভোরে অনেক লাশ পাইছি, ওগুলো আবার তাপন করা হয়েছে। শুরুতে আমার ঘর তো নিয়ে গেছে এককালে পুষ্করণীর ভিতরে ফেলাইছে আলাইয়া। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী সিডরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরগুনা ও বাগেরহাট সহ উপকূলীয় বিভিন্ন জেলায় প্রাণ হারায় 10,000 মানুষ। উপকূলবাসী জানায় ক্ষতিগ্রস্ত অনেকেরই দিন কাটছে অভাব অনটনে। আমরা তো সরকারি অনুদান কিছুই পাই না, বাবার বাড়িও যাই না, মা নাই বাপ নাই। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর সবই মানে ঘরের মাটির পর্যন্ত পাই নাই, সবই গেছে। তাদের অভিযোগ, সিডরের 17 বছরেও বরগুনার পাথরঘাটার পদ্মাগ্রাম, জিমতলা, পটুয়াখালীর পায়রা নদী উপকূলের মির্জাপুর সহ উপকূলীয় বিভিন্ন জেলায় টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। এসব কারণে ছোট ঘূর্ণিঝড়েও ভুগতে হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় রেমালে দেশের 20 জেলায় ক্ষয়ক্ষতি 6,880 কোটি টাকা। এইটা যদি সরকারের পক্ষ থেকে যদি আপনার বেড়িবাঁধ করে তাহলে এই দেশ এই দুইটা ইউনিয়ন রক্ষা পায়। পর্যাপ্ত বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেয় সংশ্লিষ্ট প্রশাসন। যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো আমরা ঘূর্ণিঝড় আসলেই তার আগে আমরা এগুলো কাজ বিভিন্ন কর্মক্ষেত্রে তাদেরকে তাদের পরিবারগুলোকে ইনভলভ করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো নানাবিধ বিষয়গুলো স্মরণ করে তাদেরকে আমরা সবসময় স্মরণ করব। সাইয়েদ মাহমুদ, RTV।
শরীয়তপুরে নড়িয়া ও ভেদরগঞ্জে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বিপুল সংখ্যক পাঙ্গাস মাছ। গেল 2 সপ্তাহে কয়েক লাখ টাকার পাঙ্গাস বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাছ সংরক্ষণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে নদীতে মাছের পরিমাণ বাড়ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। শরীয়তপুরে পদ্মা, মেঘনা, জয়ন্তী সহ বেশ কয়েকটি ছোট বড় নদী রয়েছে। এসব নদীতে ইলিশ, রুই, কাতলা, পাঙাশ, বোয়াল সহ বিপুল মাছের ভান্ডার রয়েছে। এই ভান্ডারকে ঘিরে জীবিকা নির্বাহ করে অন্তত 26,000 মানুষ। গত 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত নদীতে সব রকম মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই পদ্মা নদীতে বিপুল পাঙাশ ধরা পড়ছে। এর মধ্যে নড়িয়ার চরাত্রা, নওপাড়া, ঘড়িসার এবং ভেদরগঞ্জের কচিকাটা, তারাবুনিয়া ও চরভাগা এলাকায় বেশি মাছ পাওয়া যাচ্ছে। এক একটি পাঙাশের ওজন 5 থেকে 12 কেজি। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার পাইকাররা এসে মাছ নিয়ে যাচ্ছে। তাজা মাছ এটা এই সুরস্বঘাটের থেকে তাজা ইলিশ মাছ কিনলাম আর পাঙ্গাস মাছ কিনলাম 750 টাকা কেজি। কারণ এবার ইলিশ মাছ হলে অভিযানের পরে অনেক কম ছিল, সেই কারণে আল্লাহ পাঙ্গাস মাছ দিয়ে পোষায় দিচ্ছে। আগে যেখানে আড়তে দৈনিক গড়ে 40 থেকে 50টি পাঙাশ আসতো, এখন সেখানে 1,500 থেকে 2,000 মাছ আসছে। নদীতে জাল ফেলেই পাঙাশ পাওয়ায় উচ্ছ্বসিত জেলেরা। অভিযানে যেটুকু আশা করছিলাম ইলিশ মাছ বেশি বড়, তার থেকেও বেশি পড়ছে পাঙ্গাস। আমার জীবনও দেখি না যে এরকম পাঙ্গাস পড়তে। এই পদ্মা নদীর ভিতরে এরকম কোনো বছরও মাছ হয় নয়, আরো বুড়া বুড়ি আমলও গেছে এরকম পাঙ্গাস পায় নয় পদ্মা নদী। আলহামদুলিল্লাহ যথেষ্ট পাঙ্গাস পড়ছে, পাঙ্গাসের মৌসুম অনেক ভালো ছিল, অনেক মাছই পড়ছে। আল্লাহ দিলে আমরা মানুষের সস্তা খাইছে। ব্যাপক পাঙ্গাস পড়েছে যে সুরেশ্বর ঐতিহ্যবাহী ঘাটে, এই ঘাটে এত পাঙ্গাস আমরা বিগত এই 30 বছরে দেখি নাই। মাছ রক্ষা ও মৎস্য উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। ইলিশ সহ অন্যান্য মাছ বন্ধ থাকার কারণে এবং সরকারিভাবে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের ফলে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি আগামীতে মাছের উৎপাদন আরও অনেক বাড়বে। স্থানীয় বাজারে প্রতি কেজি পাঙাশের পাইকারি দর 650 থেকে 800 টাকা। রেজওয়ান শরীফ, RTV। নবাবী প্রথা বিলুপ্ত হলেও শব্দটি ঘুরে ফিরে মানুষের মুখে আসে মাঝে মাঝে। নবাবী ভাব আর খানদানি চালচলনের মানুষকে বাংলার শেষ নবাব বলে সম্বোধন করা হয়। কেউ বা নিজেকেই দাবি করে নবাব হিসেবে। তেমনি প্রায় 700 নবাব ও নন্দিনীরা একত্রিত হয়ে সকালে তৃতীয়বারের মতো ব্যতিক্রমী এই গাড়ি বহরের আয়োজন করে রাজধানীতে। 400 ভেসপা ও ভক্সওয়াগন গাড়ি নিয়ে তিলোত্তমা ঢাকার রাস্তায় নামে এই যুগের নবাব নন্দিনীরা। বসুন্ধরা কনভেনশন হলের সামনে থেকে শুরু করে 300 ফিট গিয়ে শেষ হয় তাদের রাইড। বাঙালির ইতিহাস ঐতিহ্য ধারণ করতে এবং পুরনো ঢাকার ঐতিহ্যের সাথে সব সভ্যতার সেতু বন্ধনই এই রাইডের মুখ্য উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা। পেছনটা যদি আপনার না দেখেন, আপনার হেরিটেজটা কি ছিল, আপনার বাপদাদারা কি চালাতো, কিভাবে থাকতো, ওই যেভাবে কথা বলতো, এইগুলো আপনাকে জানতে হবে। আমরা একটা পরিবার, আমরা সবাই গ্রুপ করে চলে আসছি। অনেক ভালো লাগছে, এখানে ঈদের মতো লাগতেছে। আমার খুব ভালো লাগছে এখানে এসে। বেল্ট নয়, ফিতা নয়, দিলাম একটা গিট। লুঙ্গির ভিতরে ইজ্জত আমাদের একেবারে ফিট। নবাব তো চলে গেছে বহু আগেই, নবাবিগুলো আমাদের কাছে রেখে গেছে। নবাব ফিল হচ্ছে ভিতর থেকে, এক কথায় অসাধারণ। আমাদের বাচ্চাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করলে এটা খুবই একটা ভালো উদ্যোগ। আর টুরিস্ট পুলিশ সবসময় এই সমস্ত কাজে সহায়তা করে থাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই বাতাসের মানের অবনতি এবং তা খুব খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। অবশ্য স্কুল বন্ধ হলেও শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলবে অনলাইনে। এছাড়া দিল্লিতে সব ধরনের অপ্রয়োজনীয় নির্মাণ ও ডেমোলিশনের কাজ বন্ধ থাকবে। ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লির পরিস্থিতির উন্নতি ঘটাতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।